আমরা যে এই আজ যেই চরে যাচ্ছি, এক অভিশপ্ত চর। এই টোটাল যে পদ্মা, ভারতের একমাত্র পদ্মা নদী এই জায়গাতেই রয়েছে। তোমার স্কুলে যাচ্ছ এখন? কেউ নৌকা পার হয়ে যাবে? কিসে পড়ো তুমি? কিসে পড়ো তুমি? 5-এ পড়ো? 7-এ পড়ে? দেখুন, এ একটু লেট চলে এসছে। অনেক কাদা নাকি? এই সাইড দিয়ে তুই যে হেঁটে যাবে তার উপায় নেই। একটু জোরে দেখুন, পড়ে যাচ্ছিল, কারণ নিচে কিছু নেই, নিচের মাটি পুরো চলে গিয়েছে। আশেপাশে আপনারা দেখলে বুঝতে পারবেন কিচ্ছু নেই। এই যে এপাশে নদী আর মাঠের পর মাঠ এদিকে, আর এই যে একটি বাড়ি। ওইদিকে তো আপনার ওই দিক থেকে গেলে বাংলাদেশের যে রাজশাহী, সেটা নাকি দেখা যায় শুনেছি। না, ওই আমাদের ওই যে যে গ্রাম আছে আমরা যেখানে বসবাস করি না, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে দেখা যায়। ওখান থেকে দেখা যায় বাংলাদেশের রাজশাহী। হ্যাঁ, মানে এই যে পুরো মাঠের মধ্যে কি এখানে আপনাদের একটাই বাড়ি নাকি ওদিকে আরো বাড়ি আছে? চারটে বাড়ি আছে। 4টে বাড়ি আছে? মাত্র 4টে বাড়ি? নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের নিয়ে যাব ভারতের একদম শেষ সীমান্তের চর পদ্মার পাড়ে। এই চরটি বর্তমানে রয়েছে এবং ধীরে ধীরে পদ্মার গর্ভে এই চরটি তলে যাচ্ছে। তো সেই চরেই আমি আপনাদের নিয়ে যাব এবং সেই চরের ওপাশে রয়েছে বাংলাদেশের রাজশাহী জেলা। তো শুনেছি সেখান থেকে বাংলাদেশের রাজশাহী জেলা দেখা যায়। তো জানি না দেখতে পারবো কিনা এবং আপনাদের দেখাতে পারবো কিনা। যদি দেখতে পারি আপনাদের অবশ্যই দেখাবো, এবং দেখাবো এই চরের মানুষদের কষ্টের জীবন, তারা কত কষ্ট করে তারা তাদের জীবন অতিবাহিত করে, এবং এখানকার বাচ্চাদের পড়াশুনো করতে গেলে কত কষ্ট করে তাদের স্কুলে যেতে হয় বা তাদের পড়াশুনো করতে হয়। সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখুন, এদিকে দুটো নদী কিন্তু ভাগ হয়ে গেছে। এদিক থেকে বয়ে চলেছে জলঙ্গি নদী এবং এইদিকে চলে গেল পদ্মা নদী। মানে এই নদীটা গিয়ে সোজা একদম বড় যে পদ্মা, বাংলাদেশের পদ্মা, সেই পদ্মার সাথে মিশবে। দেখুন মাঝখানে কিন্তু একটি বিশাল চর। তো এই নৌকায় করে এখন যাচ্ছি। নৌকায় করে প্রায় 1 ঘন্টা লাগবে এই ঘাটটা পার হতে। এই চরে কিন্তু এখন বর্তমানে কোনো মানুষ বসবাস করে না। এই চরে দু একটা ঘরবাড়ি আছে, মানে গরু ছাগল যেসব গৃহপালিত যেসব পশু, সেসব পশু কিন্তু এখন বর্তমানে লালন পালন করে। মানে ওইদিকে চর যখন ভেঙে যাবে আস্তে আস্তে, তখন সেই চরের মানুষ কিন্তু ধীরে ধীরে এই চরের মধ্যে তারা ঘরবাড়ি তৈরি করবে। এই নৌকা এখন এখানে আমাদের নামিয়ে দেবে। এবার এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। এবং দেখতে পাচ্ছেন এই যে বিএসএফ জওয়ান কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দেখুন নৌকাতে পুরো পাট লোড করে এখন নদীর ওপারে নিয়ে যাবে। নৌকা থেকে নামলাম। নৌকা থেকে নেমে এই দেখতেই পাচ্ছেন এই যে পদ্মা নদী, এই পদ্মার পাট ধরে এখন হেঁটে হেঁটে যেতে হবে সামনের দিকে। আর কতটা হাঁটতে হবে, কত কিলোমিটার, তার কোনো ঠিক নেই। তো দেখি যাই কত কিলোমিটার হাঁটতে হয়। এবং রোদ্দুরের বিশাল তাপ, মানে জানি না এখানে কত দূর হাঁটতে পারবো, কারণ একটা গাছ নেই রাস্তার উপরে। রাস্তা দিয়ে যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো। দেখতে পাচ্ছেন যে গাছগুলো, আপনারা অনেকে হয়তো জানেন, দেখলে চিনতে পারবেন যারা মানে চাষবাস করেন। এগুলো কিন্তু ওই হলুদ গাছের মতন পাতা, কিন্তু এগুলো কিন্তু হলুদ গাছ নয়, এগুলো একাঙ্গি গাছের মানে চারা আর কি। একাঙ্গি চাষ করা রয়েছে। এবার একাঙ্গিটা হচ্ছে যে মাছ ধরার জন্য যে চার তৈরি হয়, সেই চার বানানোর জন্যে আমরা তখন একাঙ্গি কিনি। সেই একাঙ্গি কিন্তু এগুলো, আর এর থেকে হয়তো ফল হয়, ফল থেকে তারপরে একাঙ্গি তৈরি হয়। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এর ডিটেলস, যেটা মানে একাঙ্গি কি শুধু চার তৈরির কাজেও ব্যবহার হয় নাকি অন্য কোনো কাজেও ব্যবহার হয়, যদি কমেন্ট করে জানান, যদি আপনারা জেনে থাকেন। দেখুন এই যে এখানে একটা রাস্তা ছিল, সে রাস্তা এখন আর নেই, ধীরে ধীরে নদী গর্ভে তলিয়ে গেছে। দেখলে বুঝতে পারছেন যে কিভাবে এই পাড় ধীরে ধীরে ভাঙছে। একটু সামনে এগিয়ে গিয়ে আপনাদের দেখাবো। এই দেখুন, এটা কিন্তু রিসেন্ট ভেঙেছে, হয়তো কাল বা পরশু বা আজ, মানে রিসেন্ট এই পাড়টা ভাঙা। এইভাবেই কিন্তু ধীরে ধীরে এই যে পাড় ভাঙছে এবং এই পদ্মার গর্ভে তলিয়ে যাচ্ছে। দেখুন এই দেখুন ফাটল ধরেছে, এদিকে পুরো ফাটল ধরেছে। আস্তে আস্তে এগুলো কিন্তু ধীরে ধীরে নদীর মধ্যে চলে যাবে। দেখুন
কি অবস্থা, ধীরে 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 এই পুরো এই চর এই পদ্মার বুকে বিলীন হয়ে যাবে, এত পরিমাণে চর ভাঙছে। হয়তো এই চর আজ থেকে 10 বছর 15 বছর পরে এই চর আর থাকবে না, এই চর পুরো এই পদ্মায় গ্রাস করে নেবে। দেখুন কতটা ভেঙে গেছে দেখুন। আর এদিকে কিন্তু কোনো ঘর বাড়ি নেই, যতদূর চোখ যাবে শুধু শুধু মাঠ আর মাঠ। আর একদম সামনের দিকে এগিয়ে গেলে একদম যে সীমান্ত, সেই সীমান্ত পড়বে। দেখে বুঝতেই পারছেন কোনো গাছ নেই আশেপাশে, এবং রোদ্দুরের যে প্রচণ্ড তাপ, সেই রোদ্দুরের মধ্যে দিয়ে এখন হেঁটে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। রাস্তা দিয়ে হাঁটছি আর হাঁটছি, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হাঁটা হয়ে গেল। তো এই রাস্তায় দিয়ে যেতে যেতে শুধু চোখে পড়ছে এই ভাঙা চর, তাছাড়া কিন্তু আর কিছু এখনো পর্যন্ত চোখে পড়েনি। তো দেখে বুঝতেই পারছেন যে কি অবস্থা। দেখুন পুরো চর ভেঙে দেখুন পুরো এই পদ্মার গর্ভে তলিয়ে যাচ্ছে। বলছে দাদা এই চর তো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, তোমরা এই কোথায় চলে যাবে এখানে যদি ভেঙে আবার যদি তলিয়ে যায়? মরবে তাহলে। না এরকম বললে হবে? চর ভাঙবে কেন? চর ভাঙছে না, চর ভাঙছে না। এই যে ভাঙবে, ওই চর আমার বাড়ি করে। এই যে এই যে ওইগুলা কব্বাহানি আছে, ও ভাঙেনি। আবার ঠিক হয়ে যাবে। ওই হালনার কেমনটা ভাঙ আছে ওদিকে। ক্যাম্প ভেঙে গেছে, এখান থেকে কত দূর ক্যাম্প? মেলা দূর যাইতে পারবেন না। যা যা সম্ভব না। নৌকা হেলে নৌকা তো এই পর্যন্ত দিল, আর দিল না তো। দেখুন এই যে রাস্তা কিন্তু এখানেই সমাপ্ত, এদিকে পুরো চর ভেঙে পুরো নদী ভিতরে প্রবেশ করেছে, এবং এখন ঘুরে যেতে গেলে হালকা একটু ঘুরে তারপরে যেতে হবে। মানে পুরো এইখানে এক সময় রাস্তা ছিল, সেই রাস্তা এখন আর নেই, এখন সেই রাস্তা আবার ঘুরে যেতে হবে। মানে কিভাবে এই পদ্মা ধীরে ধীরে এই পুরো চরটাকে গ্রাস করছে। আর এই প্রচন্ড রোদ, এই রোদের যে তাপ একটু হলেও কম বোঝা যাচ্ছে, কারণ এই যে পদ্মার পাড় দিয়ে হাঁটছি, একটা ঠান্ডা হাওয়া আছে, সেই হাওয়ার জন্য কিন্তু মানে একটু গরমটা কম অনুভূতি হচ্ছে। দেখুন কি অবস্থায় পাড়গুলো, মানে পাড় দিয়ে হয়তো বেশি কাছে গেলে ভেঙেও পড়ে যেতে পারি। তো যত দূর সামনে যাব আপনাদের দেখাবো যে পাড় ভেঙে ভেঙে এই যে এই অভিশপ্ত যে চর, এই অভিশপ্ত চরের নাম কেন হয়েছে সেই ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন। এই পাড় ভেঙে ভেঙে এই চরটার নাম আজ অভিশপ্ত চর হয়ে দাঁড়িয়েছে। দেখুন অবস্থা দেখুন, পা দিলেই দেখুন ভেঙে যাচ্ছে। দেখুন এটা দেখুন, দেখেছেন এই সাইড দিয়ে যে হেঁটে যাবে তার উপায় নেই, একটু জোরে দেখুন পড়ে যাচ্ছিল, কারণ নিচে কিছু নেই, নিচের মাটি পুরো চলে গিয়েছে। এখন উপরের যে মাটিগুলো এপাশে আছে সেগুলো এখন টাইট আছে, ধীরে 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 এগুলো আর থাকবে না, সব জলের নিচে চলে যাবে। দেখুন এই বাচ্চাগুলো স্কুলে যাবে, কিভাবে আসতে হচ্ছে দেখুন, যেহেতু এই চরের এপাশে আসার জন্য আর কোনো জায়গা নেই, এদিকে পুরো জল, এই যে পদ্মা যে জল, সেই জল ঢুকে এই জায়গাগুলো পুরো মানে জলে পরিপূর্ণ হয়ে গেছে। তারা এইভাবে এখন পার হয়ে তারা যাবে এদিক থেকে হেঁটে, এই পদ্মার পাড় দিয়ে নৌকা পার হয়ে তারপর স্কুলে যাবে। দেখুন এবার এই বাচ্চাগুলো এবার এই জল পার হয়ে এপাশে আসবে, এসে তারা এই কাদা ডিঙিয়ে জল ডিঙিয়ে তারা সামনের থেকে গিয়ে পা ধোবে এই পদ্মার জলে, ধুয়ে তারা স্কুলে যাবে। দেখুন কি অবস্থা, মানে পড়াশুনো করতে হলেও এই বাচ্চাদের কিন্তু অতি কষ্টে পড়াশুনো করতে হয়, কারণ এনাদের জীবনটা এত সংগ্রামী জীবন হয়, ছোটবেলার থেকেই তারা সংগ্রাম করে জীবনযাপন করে বড় হয়। দেখুন সব চলে এসছে ওই জলটা পার হয়ে এপাশে। তোমার স্কুলে যাচ্ছ এখন, কেউ নৌকা পার হয়ে যাবে? কিসে পড়ো তুমি, কিসে পড়ো তুমি? 5-এ পড়ো, 7-এ পড়ে? দেখুন এ একটু লেট চলে এসছে, অনেক কাদা নাকি? প্রতিদিন এভাবে যেতে হয়? মানে এখন গিয়ে নৌকা পার হয়ে ওপাশে স্কুলে যাবে? দেখো 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 এখন পড়ে যাচ্ছিল, এখন কি নৌকা পার হয়ে ওপারে যাবে নাকি? এই পা ধোবে কোথার থেকে? দেখলেন এই যে এভাবেই তাদের পড়াশুনো করে জল কাদা পেরিয়ে পড়তে যেতে হয়, স্কুলে যেতে হয়, ধীরে ধীরে তারা বড় হবে,
পড়াশুনো করে চাকরি বাকরি করবে, তারা কতটা সংগ্রাম করে জীবনযাপন করে বড় হয়। আমরা যারা শহরের মানুষ আছি তারা তো ছোটোবেলায় সাইকেল পেয়ে যাই, সাইকেল নিয়ে স্কুলে চলে যাই, মানে জীবনের যে কষ্ট সেটা আমরা অতটা ফিল করতে পারি না। কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু জীবনের কষ্টগুলো ছোটোবেলার থেকেই তারা ফিল করতে করতে বড় হয়। তো চলুন আরও দেখাবো এমন গ্রামের এই সংগ্রামী জীবন মানুষদের, ধীরে ধীরে আরও দেখাবো। তো ভেতরে যাই, গ্রামের ভিতরে প্রবেশ করি, প্রবেশ করে আপনাদের আরও যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তো দেখুন এই যে এই চারিদিকে দেখতেই পাচ্ছেন শুধু মাঠ, এখানে কোনো গাছ পাইনি, একটা কোনো রকম ছোট একটা কুল গাছ পেলাম। এই কুল গাছটা কেটে দিয়েছিল, মানে হালকা সবে একটু গজিয়েছে। তো তার নিচে বসে এখন এই যে লুচি নিয়ে এসেছিলাম আমরা ওই দূর থেকে, ওপারে এই নদীর ওপার থেকে, কারণ এপারে খাবার দাবার কিছু পাওয়া যাবে না। তো এখন বসে একটু কিছু খাওয়ার চেষ্টা করি, কারণ সকাল থেকে কিছু খাইনি। তো এই যে লুচি দিয়েছে, এখানে তরকারি, আর এই যে এখানে পেঁয়াজ এবং শশা রয়েছে, তো সেটা দিয়ে একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার রওনা দেবো চরের গ্রামের উদ্দেশ্যে। তো ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের গ্রামটি আরও ঘুরিয়ে দেখাবো। খাওয়া দাওয়া শেষ করে এই পদ্মার পাড় ধরে হাঁটছি, তো প্রায় 1 কিলোমিটার উপর হয়ে গেল হাঁটতে হাঁটতে। এখনো পর্যন্ত কোনো মানে ঘর বাড়ি খুঁজে পাইনি। ওই চরের মধ্যে মানে বাড়ি এত কম যে 10 বিঘা 15 বিঘা এতটা জায়গা ঘিরে একটিমাত্র ঘর বাড়ি পাওয়া যায়। তো হাঁটতে হাঁটতে দেখুন এই যে পদ্মার এই যে জল, এই দেখুন ভিতরে কিভাবে প্রবেশ করেছে, দেখুন দেখুন কিভাবে প্রবেশ করেছে। এখন ওই কারণে কিন্তু আর সামনে থেকে যাওয়া যাবে না, একটু ঘুরে এবার সাইড দিয়ে যেতে হবে। সব মানুষজন আমি দেখাবো, একটু জুম করে দেখুন, সব ঘুরে ঘুরে যাচ্ছে এদিক থেকে, যেহেতু এই যে জল এতটা পর্যন্ত প্রবেশ করেছে। আর আর 2-3 মাস পরে কিন্তু এই জল থাকবে না, এই পদ্মা কিন্তু শুকিয়ে যাবে। মানে এখানকার মানুষদের এমন একটা অবস্থা হয়, বছরে 4 মাস জল পায় এবং 6 মাস কিন্তু কোনো জল থাকে না, পুরো শুকনো হয়ে যায় এই জায়গা। তখন এনারা কি করবে, এই যে সাইকেল বা গাড়ি যেগুলো যাদের যা আছে সেটা নিয়ে এই যে এই নদীর মধ্যে দিয়েই তারা চলে যাবে ওই পাশে যে সমস্ত শহর আছে সেই সমস্ত শহরে। তো চলুন যাই, দেখি কোনো ঘরবাড়ি পাই কি না। তো বেশ কিছুটা হেঁটে আসলাম, হেঁটে এসে দেখুন কি বুদ্ধি, দেখুন এই যে মশারি তারা এমনভাবে সিস্টেম করে লাগিয়েছে এবং ওখানে নালা কেটে দিয়েছে, যে জলগুলো সেই জলগুলো যাতে এই পদ্মার মধ্যে প্রবেশ করতে পারে। এবং এই যে মশারি এমন সিস্টেম করে রেখেছে, যদি কোনো মাছ থাকে সে মাছ এখানে বেঁধে যাবে, শুধু জলটা চলে যাবে, সেই সিস্টেম করে এখানে এই মশারিগুলো তারা টাঙিয়েছে। তো এই মশারি এখন পার হয়ে এপাশে যেতে হবে, এপাশে গিয়ে তারপর ঘরবাড়ি কোথায় আছে কি না সেটা দেখার জন্যে আরও কতটা হেঁটে যেতে হবে কোনো জানি না। দেখছেন কি অবস্থা, এই যে কাদা, এর মধ্যে দিয়ে কিন্তু এখন যেতে হচ্ছে, তাছাড়া আর উপায় নেই, কারণ রাস্তাঘাট এখন বর্তমানে জলের নিচে। তো দেখে তো কিছু আন্দাজ করতে পারছেন আপনারা যে কি অবস্থা এখন এই বর্ষার সময় এই চরের মধ্যে। তো রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটতে 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 প্রায় ক্লান্ত। দেখুন সামনে রয়েছে মিন্টু, তো আমরা দুজনেই রয়েছি। ও অনেক কষ্ট করে একটা জায়গা পেলাম, জীবন ধন্য হয়ে গেল আমার মনে হচ্ছে হাওয়া পেয়ে। পাশে পদ্মা, তো আমরা দুজনেই রয়েছি। ঘেমে কি অবস্থা, দেখুন কি অবস্থা, চাপ হয়ে গেছে। আমার কালারটা এরকম বলে ঘামটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ হালকা হালকা ভিজা। তো এই রাস্তাতে এখন হাঁটতে হবে। তো এখানে দুজনেই এসছি, আমরা দুজনেই কম বেশি যাই এদিক ওদিকে। তো এই চরে আগে কোনোদিন যাওয়া হয়েছে নাকি? না, এটা আমার এক্সপ্লোর প্রথম। আর বিধানকে নিয়ে আমি ভিডিওতে বেরোচ্ছি, একটা খুব সুন্দর অনুভূতি। বিধান আমার ছোটবেলারই বন্ধু, তা সুন্দর অনুভূতি হচ্ছে। প্রত্যেকটা পদক্ষেপে বিভিন্ন ধরনের বিপদ, এমনকি জিলিং সেরেং থেকে আমরা শুরু করেছি। কেউ যদি বিধানের জিলিং সেরেং কিভাবে আমরা পৌঁছালাম, কত কষ্টকর সেই পাহাড়ি পথটা, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বিধানের চ্যানেলের, অবশ্যই গিয়ে সেটা চেক করে আসবেন। তারপরে ব্যাক টু ব্যাক আমাকে অনেক পেয়ে যাবেন এর সাথে। এবং আমরা যে এই আজ যেই চরে যাচ্ছি, এক অভিশপ্ত চর, এই টোটাল যে পদ্মা, ভারতের একমাত্র পদ্মা নদী এই জায়গাতেই রয়েছে। তো সেই চরের যে সমস্ত মানুষদের দুর্গমতা আপনারা কিছুক্ষণ আগে বিধান আপনাদের দেখালো, আপনারা দেখেছেন যে কিছু স্কুল পড়ুয়া তারা এই পদ্মা থেকে ওপারে, মানে যেখানে মেন আর কি তাদের সোর্স, সেই জায়গায় এই চর থেকে তারা ওপারে যায় পড়াশোনা করতে। এবং জলমগ্ন যে সময় থাকে কতটা দুর্গম হয় তাদের পথ। তাহলে ভাবুন যে আপনাদের যারা পড়ুয়া তারা এদের এই সব দেখে মোটিভেশন নিতে পারে যে তোরা তো পড়তে যেতে, সমস্ত ফেসিলিটি সমস্ত কিছু থাকা সত্ত্বেও পড়তে যেতে চাস না, তো এরা দেখ কিভাবে কষ্ট করে পড়তে যায়। এটা কিন্তু খুব সুন্দর একটা মোটিভেশনের বিষয়।
তো বিধানকে সঙ্গে পেয়ে খুবই ভালো লাগছে, আর একা হলে তো ভীষণই বোরিং লাগে। আর বিধানও এনজয় করছে, কিন্তু কষ্ট হচ্ছে বিরাট। দেখুন ঘাম, দেখুন ঘাম। আর প্রচন্ড গরম। এই গাছটা পেলাম, একটু দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে আবার এগোবো। তো দেখতে থাকুন। দেখুন এই কুল গাছের নিচে একটু দাঁড়ালাম, এই পদ্মার পাড়ে কত সুন্দর পরিবেশ আর কত সুন্দর লাগছে, আপনাদের একটু এক ঝলক দেখাবো। তো দেখুন হাঁটতে হাঁটতে চলে আসলাম বেশ কিছুটা। তো একটা জিনিস আমি আপনাদের দেখাবো। সুন্দরবনের ভিডিওতে দেখেছেন যে খাড়ি মানে জঙ্গলের ভিতরে প্রবেশ করে, সেই খাড়িতে নৌকা নিয়ে মাছ ধরতে যায় সুন্দরবনের প্রচুর মানুষ। ঠিক তেমনই দেখুন পদ্মা নদী, তার যে জল, সেই জল এইভাবে ঠিক খাড়ির মতন করে এরকম গ্রামের ভিতরে প্রবেশ করেছে। যেহেতু এটা বর্ষার সময় একমাত্র দেখা যায়। যখন বর্ষা চলে যাবে এই জল কিন্তু এখানে থাকবে না, এখানে একদম শুকনো হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন যে পাটকাঠি, চারিদিকে তাকালে শুধু পাটকাঠি চোখে পড়ছে, কারণ এখানে পাটকাঠি যেটা সেগুলো তো জলে ভেজাতে হয়। তো এখানে জল যখন বেড়েছিল তখন জলে ভিজিয়ে রেখেছিল এবং তারপর আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে সেই পাটকাঠি এখানে রেখেছে শুকানোর জন্যে। তো এখানকার গ্রামের মানুষ বেশিরভাগ সবাই পাট চাষ করে এবং কলাই চাষ করে। এই মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাবে সব কিন্তু কলাই চাষ করা, কারণ পাটের সিজন চলে গেছে, পাট সব কেটে নিয়েছে। তো পাট আবার সামনের বছর চাষ করবে, তো পাট তুলে সবাই কলাই চাষ করেছে এখন বর্তমানে। তো আর কিছুটা হেঁটে যেতে হবে, দেখি যাই কতটা আর হাঁটতে হয়। তো অবশ্যই আমি আপনাদের আজকে রাজশাহী এই ভিডিওতে দেখাবই। আমি শুনেছি এখানে রাজশাহী দেখা যায় এপার থেকে, মানে আমাদের ভারতবর্ষের মুর্শিদাবাদ এপাশে এবং ওপাশে বাংলাদেশের রাজশাহী জেলা, আর আমাদের মুর্শিদাবাদ জেলা। তো শুনেছি এখানে রাজশাহী দেখা যায়, রাজশাহীর বিল্ডিংগুলো দেখা যায়। জানি না বিএসএফ যেতে দেবে কিনা। তো সেই কারণেই কিন্তু এখানে প্রথমবার, আগে কখনো আমি আসিনি, এখানে প্রথম আসলাম। দেখতেই পাচ্ছেন মাঠের মধ্যে দিয়ে হাঁটছি, এপাশে কাদা, এপাশে শুধু মাঠ। এই মাঠের মধ্যে দিয়ে হেঁটে চলেছি, দেখা যাক আর কত দূর হাঁটতে হয়। প্রায় 2 ঘন্টার কাছাকাছি হাঁটা হয়ে গেছে। দেখতেই বুঝতে পারছেন যে কি অবস্থা মুখের, পুরো ঘেমে একদম খারাপ অবস্থা, গেঞ্জি পুরো ভিজে গেছে। দেখা যাক। এই নদীর যে খাড়িটা পার হলাম, মানে প্যান ফ্যান গুটিয়ে তারপরে পার হতে হলো। হয়ে এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মানে এখনও আমরা অর্ধেকও আসিনি। মানে গুগল ম্যাপ দেখলাম, ম্যাপে দেখাচ্ছে মানে এখনও প্রায় 1.5 ঘন্টা হাঁটতে হবে। ও জানি না পৌঁছাতে পারবো কি না, তো দেখা যাক। যখন এসছি পৌঁছাতে তো হবেই। তো এই গাছের নিচে একটু দাঁড়ালাম, এই পদ্মার পাড়ে এই গাছটি একটু রেস্ট নেওয়ার জন্যে। তো একটু হাওয়া দিচ্ছে এবং প্রচণ্ড রোদ। তো এই রোদের মধ্যে দেখুন এই গ্রামের মানুষেরা কতটা কষ্ট করে। ইনি এই বস্তা পুরো ঘাস বোঝাই করে এই কষ্ট করে ইনি নিয়ে যাচ্ছেন। বলছি এখনো কত দূর নিয়ে যাবেন? এ তো অনেক ওজন হবে। এই প্রত্যেক দিন নিয়ে যান এভাবে? গরুর খাবার নাকি? তো দেখলেন এই যে মানে কিভাবে মাথায় করে এত মানে বস্তা ঘাস, বস্তা মানে কি, যদি এর বস্তায় ভরা হয় তো কমসে কম 4টে বা 5টা বস্তা ভরে যাবে। আর সব এক জায়গায় উনি দড়িতে বেঁধে নিয়ে যাচ্ছেন। মানে কতটা কষ্ট করে এই গ্রামের মানুষ। মানে গরুর খাবার, এখানকার বেশিরভাগ মানুষের, এই গ্রামের মানুষ গরু ছাগল এরকম বিভিন্ন গৃহপালিত পশু তারা লালন পালন করে। তো তাদের জন্য কিন্তু দূরে মানে মাঠের ভেতরে ঘাস কাটার জন্য যেতে হয়, ঘাস আনার জন্য যেতে হয়, তা নাহলে তারা খাবে কি। তো এইভাবেই তারা কষ্ট করে ঘাস কেটে নিয়ে তারা বাড়িতে যায়, সেগুলো কেটে গরুদের বা ছাগল বা ভেড়া তাদের খেতে দেয়। তো যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো, তো আমিও আপনাদের দেখাবো। তাল গাছে কিন্তু আপনারা দেখেন বাবুই পাখির বাসা, কিন্তু আমি আপনাদের এই পদ্মার পাড়ে একটি গাছ, এই গাছটির পাতার অনেকটা তেঁতুল পাতার মতন, কি গাছ আমার জানা নেই। তো সেই গাছে দেখুন বাবুই পাখির বাসা বেঁধেছে। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়লো এখানকার যে স্থানীয় মানুষ, তারা বলছিল যে এই নদীর মধ্যে, পদ্মার মধ্যে যে শুশু কালো ধরনের একটা মানে জলের মধ্যে থাকে,
কুমির নয়, মানে শুশু একটা নাম আমি শুনেছিলাম, নাম শুশু, কিন্তু শুশু ডিটেলসে অতটা বলতে পারবো না। আমি ছোটোবেলায় মানে ভয়ই দেখাতো আমাদের যে জলে শুশু আছে, পা কেটে নিয়ে যাবে, হাত কেটে নিয়ে যাবে। তো আমি কোনোদিন দেখিনি, কিন্তু আজ আমি দেখলাম যে শুশু জিনিসটা কি। এটা মহিষের মতন হয়, কালো, এবং মহিষের মতন চেহারা হয়। তারা জলের বড় বড় যে মাছ, সে মাছ খায়। তো এক ঝলক আমি যদি আপনাদের দেখাতে পারি, আমি যদি চোখে বাঁধে, আমি যদি ক্যামেরা বন্দি করতে পারি, তো এক ঝলক আমি আপনাদের অবশ্যই দেখাবো। তো দেখুন শুশু জিনিসটা কি, এবং আপনাদের যদি জানা থাকে যে শুশু জিনিসটা কি, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শুশু আসলে কি জিনিস। মানে এরা কি কোনো মানুষকে আক্রমণ করে নাকি শুধুই মাছ খায়, তো এটা আমার সঠিক জানা নেই। তো যদি আপনারা জানেন কমেন্ট করবেন। দেখুন সব মাছ ধরছে এই পদ্মার পাড় বরাবর, সবাই মানে হাত দিয়ে মাছ ধরছে, বড় বড় মাছ আসছে সব। তো সেই মাছ তারা ধরার চেষ্টা করছে। দেখুন দেখুন সে কত সময় ধরে হাঁটছি, হাঁটতে হাঁটতে এই ঠাকুমাকে পেলাম। আচ্ছা, ওই দিক থেকে নৌকা ওঠার আর কিছু রাস্তা নেই? না, ওইখান থেকে নৌকা ছাড়ে? ওই অনেক দূর থেকে নৌকা ছাড়া, ও, ছোট নৌকাতে। ও মন্ডলপাড়া থেকে ছাড়ে, তাই তো? ও, দেখলেন, মানে নৌকায় উঠতে গেলে ওনাদের 1 কিলোমিটার হেঁটে এসে এই জায়গা থেকে নৌকা উঠতে হবে। সব মানুষজন আসছে এই নৌকায় ওঠার জন্য। আমি যে স্থানে রয়েছি, এই স্থানটিতে আমি দেখা যাচ্ছে না, যেহেতু একটু মানে কুয়াশা কুয়াশা ভাব রয়েছে। দূরে যে আমি দেখাবো জুম করে, আপনারা দেখতে পারবেন না। দেখুন যতটা দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু রাজশাহীর বিল্ডিং দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে। হালকা একটু কুয়াশা কুয়াশা ভাব আছে, কিন্তু ক্যামেরায় হয়তো আসবে না। এবং এই যে গাছগুলোর গোড়ায় দেখুন, দেখতে পাচ্ছেন কি না, যে বিএসএফ তারা চৌকি করে বসে রয়েছে। ওদিকে যেতে দেবে না বলছে, এখন গেলে গ্রামের মানুষদের যেতে দেয় না, আমরা গেলে তো যেতেই দেবে না। তো আমি দেখাবো একটুখানি। দেখুন এখানে আগে বসার জায়গা ছিল, তারা এখন মানে জল উঠে যাওয়ার পরে তারা হয়তো আরটু ওইদিকে চলে গিয়েছে। একদম কিন্তু আমি সীমান্তে দাঁড়িয়ে রয়েছি। আপনি আর ওইদিকে গেলে শুধু চোখে পড়বে বাংলাদেশ, আর কিছু চোখে পড়বে না। আর এই যে এরা হচ্ছে পদ্মা নদীর শাখা। আর ওই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার একটুখানি সামনের দিকে গেলেই যে মেন পদ্মা, বাংলাদেশের যে মেন পদ্মা, সেই পদ্মা নদী। এই গ্রামের মানুষদের এই যেতে গেলে মানে বেশ কিছুটা হেঁটে তারপরে নৌকা ধরতে হবে। এদিকে আর নৌকা আসে না, কারণ জানি না কেন আসে না। তো হেঁটে গিয়ে দেখছি সবাই নৌকা ধরছে, সব মানুষজন আসছে এদিকে, তারা হেঁটে হেঁটে যাচ্ছে নৌকা ধরার জন্য। যেহেতু সীমান্ত, হয়তো বিএসএফ হয়তো যেতে দেয় না, জানি না কারণ। বুঝি ওদিকে নৌকা কেন যায় না? ওদিকে নৌকা কেন যায় না? যাই, হ্যাঁ নৌকা মানে আমরা কি 12টার দিকে নৌকা পাবো ওদিকে? হ্যাঁ, 11:30 লাস্ট। ধান মাগাতে যাচ্ছেন? নৌকায় করে যাবেন? দেখছি এই যে অবস্থায় উনি যাচ্ছে এই রোদ্দুরের মধ্যে, ওইখানে নৌকা দাঁড়িয়ে রয়েছে, সেই নৌকাতে যাবে, গিয়ে তারপরে ধান ভাঙিয়ে নিয়ে আসবে। মানে কতটা দূর যেতে হয় এখানকার মানুষদের, ওই একটু শহরের দিকে বা একটু বাজারে যেতে গেলে। তো আপনাদের বলেছিলাম যে এই দ্বীপটার মধ্যে প্রায় 5,000 বিঘার উপরে জমি আছে। সেই জমির মধ্যে মাত্র 2-3টে পরিবার বসবাস করে। তো দেখতে পাচ্ছেন সামনে একটি ঘর, আশেপাশে আপনারা দেখলে বুঝতে পারবেন কিচ্ছু নেই। এই যে এপাশে নদী, আর মাঠের পর মাঠ এদিকে, আর এই যে একটি বাড়ি। তো সেই বাড়িটা চলুন আপনাদের দেখাবো, একদম পদ্মার পাড়ে সেই বাড়িটা কেমন অবস্থায় আছে। না এই সামনেটা থেকে দেখা যায় পুরো, ওই খেলা সেন্টার থেকে দেখা মানে রাজশাহীতে না বিল্ডিং গুলো দেখা যায় মনে হয়। হ্যাঁ আচ্ছা, আপনি কখন গেছিলেন মাঠে? এই গেছি মানে সকাল 7টার দিকে। 7টা, এখন ফিরছেন? খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ আচ্ছা, এই যে আপনারা এই সীমান্তের এরকম এক জায়গা, চারি সাইডে মাঠ আর মাঠ, বর্ডার, ওই পাশে বাংলাদেশ, এই পাশে পদ্মা, ওই পাশে পদ্মা, চারিদিকে পদ্মা, মাঝখানে একেবারে শেষে যেখানে সমস্ত মানে যোগাযোগ বিচ্ছিন্ন, এমনকি ঠিকঠাক মতো পড়ার ফেসিলিটি নেই, ডাক্তারখানা হয়তো আছে কিন্তু হাসপাতাল ফেসিলিটি নেই। মানে কেমন লাগে আপনার জীবন কাটাতে এই জায়গায়, এরকম নির্জন এলাকায়? ভালো লাগা না, কি ভালো করবো, লাগে না? এইভাবেই থাকতে হয়। কিন্তু আপনার যে জন্ম বা আপনার এটা বাবা নাকি? না এটা আমাদের বিয়ে মশাই। আচ্ছা আচ্ছা, তা এই যে বয়স্ক মানুষটা হয়তো এখানেই জন্মেছেন, তারপরের প্রজন্ম আপনারা, এবং তারপরের প্রজন্ম আপনার ছেলে মেয়েরা, তা তাদেরও তো পড়াশোনা, অন্যান্য জীবনের যে অগ্রগতি, সেগুলো তো থেমে রয়েছে এই সবের দুর্গমতার জন্য, নাকি? যে যতটা পারছে হয়তো উপরে লেখায় হয়তো পড়াশোনা করাইছে। পড়াশোনা করাচ্ছে, মানে যাদের আর্থিক বল আছে। এই যে ওই সাইডে যে বিএসএফ ক্যাম্প, তো গেলেই নাকি? হ্যাঁ মানে ওইখানে আপনারা আগে ছিলেন? না, তার ওদিকে আগে ছিলাম।
আচ্ছা, ওইটা কি এখন মানে পদ্মার নিচে? পদ্মার নিচে। হ্যাঁ, এখন তারপরে এখানে চলে এসেছেন। হ্যাঁ, ভাঙনে ভেঙে গেছে। ভেঙে গিয়েছে। আচ্ছা, ওইদিকে তো আপনার ওই দিক থেকে গেলে বাংলাদেশের যে রাজশাহী সেটা নাকি দেখা যায় শুনেছি। না, ওই আমাদের ওই যে যে গ্রাম আছে আমরা যেখানে বসবাস করি কি না, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে দেখা যায়। ওখান থেকে দেখা যায় বাংলাদেশের রাজশাহী। হ্যাঁ, আচ্ছা, ওই যে ছাগল চড়াচ্ছে মানে এরা কি সব এখানেই থাকে? সব আমাদের এখানে। এই শুধু ফাঁকা মাঠ আর মাঠ, মানে শিয়াল টিয়াল রাতের বেলায় আসে না? হ্যাঁ হ্যাঁ, শিয়াল তো দিন রাতি ঘুরে। দিন রাতেই ঘোরে না? শিয়াল, তার শুয়োর, বুনো শুয়োর, মানে বন যে শুয়োর গুলো, বুনো শুয়োর। ওই যে একানি মেকানি লাগাইছে কি না, সব হ্যাঁ, তুলে খেয়ে নেয়। সব তুলে খেয়ে নেয়। মানে এই এত বিঘার পরে বিঘা জমি, তার মধ্যে মাঝখানে এখানে 4টে পরিবার থাকেন। আরো সব আছে ওদের ভিতরে, আমাদের ওদিকে আরো। আরো ওদিকে যেতে হবে। ওদিকে জমাট। হ্যাঁ, ওদিকে অনেক লোক বসবাস করে। ওখানে চলে আছে গেছে। মোটামুটি 300 ঘর। 300 ঘর এখানেও ছিল, সব চলে সব গেছে। সাথে চলে গেছে। হ্যাঁ, মানে ভয়তে যাতে মানে ওই যে- ভেঙে যাচ্ছে নাকি? হ্যাঁ, ওই যে আপনার হ্যাঁ। 2002-এ যে বন্যাটা হইলো না, ও, তারপরে চলে গেছে সবাই। তারপরে সব মানে এখানে কাটান হয়ে গেল, হুম, দিয়ে সব কিছু কিছু লোক চলে গেছিল। তাদের তো এখানে জমি জায়গা ছিল না, ওদিকে সব ভেঙে চলে গেছে, পরের জায়গাতে ছিল। তো দেখুন, এই যে একদম পদ্মার পাড়ে এই যে পদ্মা নদী, আর এই যে বাড়ি সামনে, এইভাবে পাটকাঠি দিয়ে বাড়িটা তৈরি করা দেখাবো, এবং পিছনটা যাব। পিছনে গিয়ে আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখুন, পুরো ফাঁকা জমি, কিচ্ছু নেই, যার ওপাশে বাংলাদেশের রাজশাহী, আর এটা হচ্ছে বাড়ি। এই যে এই পাটকাঠি, এগুলো কি আপনারা মানে চাষ করেছেন? ওই পাট চাষ করে মানে এখানেই ছাড়িয়েছেন নাকি এই সামনের জলে? আচ্ছা, এই যে এতটা দূর, এখানে তো নৌকা এখানে ছাড়া আর কোথায় দাঁড়ায় এদিকে? আর পাওয়া যাবে না? এখান থেকে পাওয়া যাবে, এখান থেকে যেতে হয় নৌকা ধরতে গেলে। আচ্ছা, আপনার যদি হাসপাতালে যেতে হয় বা ইমার্জেন্সি কোনো শরীর খারাপ হলো কারোর, না, তখন আপনাদের ফোন করলে নৌকা আসে? না, ধরুন রাতের বেলা রাতের বেলা যদি রাত 10টা 11টা 12টা 2টা হলেও ফোন করলে চলে আসে, ইমার্জেন্সি চলে আসে। বা এটা তো একটা ভালো সুবিধা, কারণ হতেই পারে। এখন কোনো অসুবিধা নাই, এখন অসুবিধা নেই, এখন যে এখানে চাপে যাবে যে আগে খড়িবনে নামবে, খড়িবনে নামবে। মানে খড়িবনে ঘাটে। মানে একদিকে কি মেডিকেল জিনিস বিষয়টা এখন একটুখানি মানে সুবিধা হয় আপনাদের, কিন্তু তাছাড়া বাজার যেতে গেলে তো সেই যেতে হবে ওই খড়িবোনা বা ওইখানে যে শিবনগর, অত দূর যেতে হবে। তাছাড়া তো কোনো বাজার নেই। আর এখান থেকে হেঁটে হেঁটে, এখান থেকে নৌকা যদি না থাকে ওই সামনের ঘাটে, সামনে যে করতে না হলো হেঁটে যেতে হবে। মানে এই যে পুরো মাঠের মধ্যে কি এখানে আপনাদের একটাই বাড়ি নাকি ওদিকে আরো বাড়ি আছে? ওই যে এখানে 4টে বাড়ি আছে। 4টে বাড়ি আছে, মাত্র 4টে বাড়ি? মানে এত এলাকার মধ্যে মাত্র 4টে বাড়ি। আপনারা কি হিন্দু না মুসলিম? আপনারা হিন্দু। আচ্ছা, মানে ওই সাইডের দিকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা থাকে, আর এদিকে সব হিন্দু। আর আমাদের এখান থেকে গোটা যত পূর্ব যাবে হ্যাঁ, তত হিন্দু। সব হিন্দু। আর এই এলাকার মধ্যে 4টে বাড়ি মাত্র, তাই তো? এখন আমাদের এখানে 4টে দাঁড়াচ্ছে বাড়ি। 4টে বাড়ি, আর কোনো বাড়ি নেই, চলে আসছে। ভেঙে ভেঙে চলে গেছে। এই পদ্মা যা ভাঙছে, তো আপনাদের এখানেও তো মনে হয় আর বেশ সময় লাগবে না? এখন লাগেনি, এদিকে ভাঙন লাগেনি, এই ভাঙছে না, ওইদিকে ভাঙছে, ওইদিকে ভাঙছে, শয়তানপাড়ার দিকে ভাঙছে। আর এখানে আপনারা কত বছর আছেন? হলো 16-17 বছর। 16-17 বছর এখানে আছেন। তার আগে কোথায় ছিলেন? আর ছিলাম আর বাংলাদেশের দিকে ছিলাম, ওই যে রাজশাহী দেখা যায়, এই বাংলাদেশে ছিলাম। মানে এখন ওখানে তো আর থাকতে দেয় না বিএসএফরা নাকি? আর ওদিকটা ভেঙে তো না এখানে ওখানে ভেঙে গেছে পুরো গঙ্গার নিচে। আচ্ছা, শুনছিলাম আস্তে আস্তে যে ওখানে বিএসএফ এর যে মানে কি থাকে, টাওয়ার বা ঘর থাকে নাকি, ভেঙে পড়ে গেছে, ক্যাম্প ভেঙে গেছে। মানে পদ্মা ভাঙতে ভাঙতে ক্যাম্প নিয়ে চলে গেছে, তাই তো? পদ্মার নিচে সোলার ঘর ছিল, সোলার ঘর সব ভেঙে গেছে। ভেঙে নিয়ে চলে গেছে। কি অবস্থা! তো দেখলেন, এই যে এইখানে এত বিস্তীর্ণ এলাকা, মানে ফাঁকা মাঠ, তার মধ্যে মাত্র 4টে পরিবার বসবাস করেন, এবং 4টে হিন্দু পরিবার। এদিকে বুঝতেই পারছেন যে এই মাঠের মধ্যে এনারা কি করে বসবাস করেন। এবং শুনলেন যে এখানে বুনো শুয়োর এবং শিয়াল দিনের বেলাতেই দেখা যায়, সব ফসল নষ্ট করে দেয়। এবং দেখাবো আপনাদের, দেখুন, সব মাঠে ছাগল চড়াতে গিয়েছিল, তারা ছাগল চড়িয়ে এই নিয়ে আসছে। এখন এই রোদের মধ্যে তারা এখন মাঠের মধ্যে চলে গেছিল ছাগল চড়াতে। দেখাবো আপনাদের, এই দেখুন, সব ছাগল চড়িয়ে নিয়ে আসছে। এটা কিন্তু ভেড়া। আপনার তো অনেক ছাগল, আপনার তো অনেক টাকা, তার মানে এত ছাগল রয়েছে, ভেড়া রয়েছে। হ্যাঁ,
কষ্ট করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। মানে এত ছাগল, মানে আপনি তো লাখ টাকার ছাগল এখানে। হ্যাঁ, এখানে লাখ না, তারও বেশি টাকার ছাগল হবে। হ্যাঁ, আপনাকে দেখে বোঝা যায় না, আপনার কিন্তু অনেক টাকা। মানে সোর্স অফ ইনকাম, ইনকাম এই থেকে, তাছাড়া জমি জমা নেই নাকি? দেখতে পাচ্ছেন, একটু মজা করছিলাম। এনার কত ছাগল দেখুন, সব এই মাঠের মধ্যে, এই রোদের মধ্যে উনি চড়াতে গেছিল। আচ্ছা, হারিয়ে টারিয়ে যায় না তো? ওদের তিনজন মিলে গাইড দাও, তাই তো? ও ছাগলের পাল। তো দেখুন, এই যে ঘর বাড়ি, এই ঘরের মধ্যেই এনারা থাকেন। এখানে একজন বয়স্ক মানুষ, তিনি থাকেন এখানে, তিনি এখানে রাত্রে শোয়, এবং এখানে পাট রাখা রয়েছে। এবং এদিকে দেখাবো আপনাদের, এই যে ঘর, পাটকাঠিতে এইভাবে ঘর তৈরি করা, একদম পদ্মার পাড়ে। তো এখানে এনারা বসবাস করেন। দেখলেন, এই হলো ঘর বাড়ির অবস্থা। পাশেই নদী এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু মাঠ আর মাঠ। সেই কারণেই কিন্তু এখানে সাপের একটা উপদ্রব আছে। আপনারা জানেন যে এই আল, যেগুলো জমির আলে আল কেউটে বা বিভিন্ন ধরনের সাপ কিন্তু এখানে পাওয়া যায়। তো এই কারণে কিন্তু এখানে সাপের একটা সমস্যা আছে, এনারা বললো। গরু তারা লালন পালন করেন। দেখুন, এই একটা বাড়ি। কি অবস্থা দেখুন, এই ঘরটায় নাকি এনারা থাকেন। এনারাও কিন্তু একটি হিন্দু পরিবার। জালনা জালনা মতো হয়ে রয়েছে, দিদি ভাই একা রয়েছে বলে আমি আর গেলাম না। চলুন, আমি তাড়াতাড়ি দেখাচ্ছি। আর তো দেখুন, এই যে নদী, এই নদীর পাশে একদম গা ঘেঁষে এই যে আরেকটি বাড়ি। মানে কতটা দূরে দূরে সব বাড়িগুলো দেখতে পাচ্ছেন। এই যে কি অবস্থায় এনারা থাকে। তুমি কি এই বাড়িতে থাকো? ওই যে আপনারা, তোমরা মাঠের থেকে ছাগল নিয়ে আসছিলে? ও, এটা তোমাদের বাড়ি। তো দেখলেন, এই যে ছাগল নিয়ে আসছিল মাঠে, আপনাদের দেখালাম, এনারাই কিন্তু নিয়ে আসছিল। এইটা আপনাদের বাড়ি? এই ছাগল, এত ছাগল কোথায় থাকে সব? এই এই ঘরে, এই ঘরে? আচ্ছা, বলছি, এই যে এখানে কি আপনারা এই মাত্র 4 জন থাকেন, 4টে পরিবার? তো দেখলেন, এই যে এনারা এই ছাগল চড়াতে গেছিল মাঠে, এবং এই যে বাড়ি, এবং এই পাশেও কিন্তু আরেকটি বাড়ি রয়েছে। এই আছে, এই 4টে পরিবার এখানে বসবাস করে। আর তাছাড়া আশেপাশে আর কোনো বাড়ি দেখতে পারবেন না। আমি একটু গিয়ে দেখাবো আপনাদের, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, আমি হেঁটে যাচ্ছি, আর কোনো বাড়ি নেই। এই পুরো চরটাতে মাত্র 4টে পরিবার বসবাস করে। এই দেখুন, আর কোনো বাড়ি নেই, কিন্তু পুরো ফাঁকা মাঠ। এই এদিকে হলুদ চাষ করে রেখেছে একটি বাড়ি, ওই পিছনে একটি বাড়ি, আর ওদিকে 2টো বাড়ি। এই মাত্র 4টে বাড়ি। তো এই নির্জন চরের মধ্যে, এই একটি দুর্গম এলাকায় কি করে এনারা বসবাস করেন, সত্যি ভাবার বিষয়। তুমিও কি এখান থেকে স্কুলে, এদিকে কি স্কুল আছে? দেখুন, একটু মাঠের দিকে আমি যাই। এই মাঠের দিকে যেতেও ভয় লাগে, কারণ কি থাকবে তার ঠিক নেই, যেহেতু ফাঁকা মাঠ। ওখানে বেশ কয়েক জায়গায় আস্তে আস্তে দেখলাম সাপের খোলস পড়ে আছে, তার মানে সাপ তো আছেই। একটা জিনিস আপনাদের দেখাবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে একটা চৌকি মতন করা বাঁশ দিয়ে এখানে একটা মাদুর রয়েছে, মাদুর বা পাটি যা বলা হয়। এখানে কিন্তু বিএসএফ এসে বিশ্রাম নেয় বিকেলের দিকে, যখন রোদ থাকে না, সেই রোদের সময় এখানে বিএসএফ আসে, এসে তারা বসে থাকে। আর একটু সামনে এগিয়ে গেলে কিন্তু বাংলাদেশের যে পদ্মা নদী, সেই পদ্মা নদী দেখা যাবে। এবং এখন আমি দেখতে পাচ্ছি, কিন্তু জুম করেও আপনাদের দেখাতে পারবো না, এখান থেকে কিন্তু সেই বাংলাদেশের রাজশাহীর বিল্ডিং দেখা যাচ্ছে। যদি ওদিকে যেতে দিত তো খুবই ভালো হতো, আপনাদের আমি দেখাতে পারতাম, কিন্তু এখন ওদিকে যেতে দেবে না। মানে এতই সমস্যা, এখন বিএসএফ আই কার্ড বা আধার কার্ড কিছু দিলেও ওখানে যেতে দিচ্ছে না। তো দেখুন, এই যে মাটিটা দেখে আপনাদের মনে হচ্ছে যে এখানে কোনো ট্রাক্টরের দিয়ে চাষ হয়েছে, কিন্তু বিশ্বাস করুন, এখানে কোনো ট্রাক্টর দিয়ে চাষ হয়নি। বুনো শুয়োরগুলো যে এখানে থাকে, জঙ্গলে ঘুরে বেড়ায় বা এই মাঠে ঘুরে বেড়ায়, তারা এইভাবে, এই জমির ফসল ছিল এখানে, আলু বা কিছু লাগানো ছিল, সেগুলো এইভাবে তুলে তুলে তারা নষ্ট করেছে। তো এখানকার মানুষের একটা বড় সমস্যা যে এই বুনো শুয়োর তাদের চাষের জমি এত খারাপভাবে নষ্ট করে, মানে তারা চাষ করেও লাভবান হতে পারে না। তো দেখুন কি অবস্থা।
এইভাবে বুনো শুয়োর প্রতিনিয়ত এই চাষের জমিগুলো নষ্ট করছে। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম এই সীমান্ত এলাকার যে চরের মানুষ কিভাবে তারা জীবনযাপন করে এবং কত কষ্টের মধ্যে দিয়ে তারা তাদের জীবন কাটায়, এবং এখানকার যারা বাচ্চারা কত কষ্ট করে স্কুলে যায়, কত কষ্ট করে তারা পড়াশুনো করে, এবং তাদের এখানকার যাতায়াতে কতটা পথ পেরিয়ে তাদের যেতে হয় প্রতিনিয়ত। তো সমস্ত কিছু যতটা পারলাম আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।